স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। কেমন আছেন বন্ধুরা? আজ থেকে আমরা যে সিরিজটি শুরু করতে যাচ্ছি সেটি একটি অ্যানিমে সিরিজ, আর এই অ্যানিমের নাম ব্লু আই সামুরাই। ব্লু আই সামুরাই 2023 সালে মুক্তি পেয়েছে। এছাড়া এর মাত্র একটি সিজন রয়েছে, তাই আমরা এটি দ্রুত শেষ করতে পারবো। এরপর আমরা বড় কোনো সিরিজ হাতে নিতে পারবো, হতে পারে এরপর টোকিও ঘোল বা মনস্টার শুরু হবে। বন্ধুরা, যেহেতু আমি অ্যানিমে নিয়ে কাজ করছি, অর্থাৎ আপনাদের পছন্দের বিষয় এখানে তুলে ধরছি, তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আপনারা এই ভিডিওটি দেখছেন, অর্থাৎ আপনাদের কাছে রেকমেন্ডেশন যাচ্ছে, কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে প্লিজ নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী এপিসোড আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আর অপেক্ষা না করিয়ে আজ আমরা সবাই একটি নতুন জাপানি সিরিজ শুরু করি। গল্পটি 1633 সালের। 1633 সালের আগে জাপানে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ব্যবসায়ী ব্যবসা করার জন্য আসতেন, কিন্তু 1633 সালের পর এমন একটি নিয়ম জারি করা হলো যা জাপানের মানুষের জীবন বদলে দিল। প্রচুর ব্যবসায়ীকে এখান থেকে বের করে দেওয়া হলো এবং সেই সাথে জাপানের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হলো বাইরের ব্যবসায়ীদের জন্য। অর্থাৎ কোনো ইংরেজ থাকলে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সবথেকে বড় সমস্যা তাদের জন্য তৈরি হলো যারা এখানে সন্তান জন্ম দিয়েছিল, অর্থাৎ বাইরের ইংরেজ এবং জাপানের স্থানীয় মানুষ তাদের মিলনে জন্ম নেওয়া সন্তানদের কেউ এখানে পবিত্র বলে মনে করতো না। সবাই তাদের অবৈধ এবং অশুদ্ধ রক্ত বলে গণ্য করত। 1633 সালের পর কেউ এখানে কোনো শ্বেতাঙ্গ বা ইংরেজ দেখেনি, এমনকি এমন কোনো মানুষও ছিল না যে জাপানিজ নয়। সিরিজটি শুরু করার আগে বন্ধুরা, আমি একটি ডিসক্লেমার দিতে চাই যে এটি একটি A- রেটেড বা 18+ সিরিজ, তাই আপনার বয়স যদি এটি দেখার মতো উপযুক্ত না হয় তবে আমার পরামর্শ থাকবে আপনি এটি এড়িয়ে যেতে পারেন। যাই হোক, এরপর জানানো হয় যে এই পুরো গল্পটি একজন তলোয়ারবাজকে নিয়ে, তার প্রতিশোধ, তার তলোয়ার এবং তার জীবনের সমস্ত লড়াই ও সংগ্রামের গল্প এটি। এখানে আমরা একজন সামুরাইকে দেখতে পাই যে মাথায় হেড পরে আছে। প্রচণ্ড তুষারপাত হচ্ছিল, এমন সময় সে একটি ক্যাফেতে এসে বসে। এই ক্যাফেতে একজন শেফ ছিল যার নাম রিঙ্গো। তার হাত ছিল না, কিন্তু তার হাত না থাকা সত্ত্বেও সে অত্যন্ত চমৎকার নুডলস তৈরি করত। সেই সামুরাই সেখানে বসে ক্যাফের সবথেকে জনপ্রিয় খাবারটি অর্ডার করে। রিঙ্গো তার অর্ডারটি নিয়ে নেয় এবং সেখান থেকে দেখা যায় সেই হোটেলের ভেতরে একজন ব্যবসায়ী বসেছিল। সহজ কথায় বলতে গেলে সে একজন দালাল ছেলে। সে অন্য কোনো শহর থেকে দুটি মেয়েকে নিয়ে এসেছিল, তাদের ভালো করে খাইয়ে দিয়ে অন্য কোনো শহরে গিয়ে চড়া দামে বিক্রি করে দেওয়াই হলো তার কাজ। এদিকে রিঙ্গো নুডলস নিয়ে হাজির হয়। সামুরাই প্রথমে নুডলসের দিকে তাকায় এবং খাওয়ার পর তার স্বাদ তাকে মুগ্ধ করে। সে পুরো বাটি শেষ করে ফেলে। এরই মাঝে ওই ব্যবসায়ী রিঙ্গোকে আরও এক বাটি নুডলস আনতে বলে, কিন্তু ভুলবশত রিঙ্গোর হাত থেকে সেই বাটিটি নিচে পড়ে যায়। এতে ওই ব্যবসায়ী প্রচণ্ড রেগে যায় এবং নিজের কাছে থাকা বন্দুকটি বের করে ফেলে। সে প্রায় রিঙ্গোকে মেরেই ফেলছিল, কিন্তু আমাদের সামুরাই উঠে দাঁড়ায় এবং তাকে জ্ঞান দিতে শুরু করে যে সে কে, যে ওকে মারতে আসছে। সে বলে, তোর কাছে যে বন্দুকটি আছে তা দেখতে সুন্দর ঠিকই, কিন্তু এটি অনেক পুরোনো আমলের বন্দুক, ফ্রন্ট লোডেডের। এমনকি এর উপর কি লেখা আছে তাও আমি জানি। অর্থাৎ এই বন্দুকটি সম্পর্কে সামুরাইয়ের সব খুঁটিনাটি জানা ছিল। তখন ওই ব্যবসায়ী বলে, আসলে তুই কে আর তুই করবি বারটা কি? সামুরাই উত্তর দেয়, তোর সাথে আমার কোনো কাজ নেই, আর তোর বন্দুক নিয়েও আমার মাথা ব্যথা নেই, বরং এই বন্দুকটি যে তৈরি করেছে তাকে আমি খুঁজছি। ব্যবসায়ীটি তখন অবাক হয়ে বলে, তুই কি সিন্দুর ডোজের কথা বলছিস? সিন্দুর ডোজ সম্পর্কে জানার মতো যোগ্যতা কি তোর আছে? সামুরাই তখন শান্তভাবে উত্তর দেয় যে সে সেখান থেকে ঠিকই পৌঁছে যাবে, এবং তাও খুব অনায়াসে। এরপরই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সামুরাই ওই ব্যবসায়ীর কাছে সিন্দুর ডোজের ঠিকানা জানতে চায়, কিন্তু যখন সে ঠিকানা বলতে অস্বীকার করে তখন সামুরাই তার দুটি আঙ্গুল কেটে ফেলে। সেখানে রক্তারক্তি কাণ্ড ঘটে গেলেও ব্যবসায়ীটি উল্টাপাল্টা কথা বলা থামায়নি। এরই মাঝে সে ভুলবশত সামুরাইয়ের চোখের দিকে তাকিয়ে ফেলে। আমরা জানতে পারি যে সামুরাই নিজের চোখ আড়াল করার জন্য চশমা পরেছিল। দেখা যায় যে তার চোখের মনি নীল রঙের। এর অর্থ হলো সে খাঁটি জাপানি নয়, সে এমন একজন মানুষ যার জন্ম ইংরেজ এবং জাপানি বাবা মায়ের ঘরে। আর এই কারণে ওই ব্যবসায়ী তাকে অশুদ্ধ রক্ত বলে গালি দিতে থাকে, তাকে কুকুর বলে গালি দেয়। আর এতে মিজু সামুরাই এতটাই রেগে যায় যে আরও একটি আঙুল কেটে ফেলে। শেষমেশ ওই ব্যবসায়ী ঠিকানা বলতে বাধ্য হয়। সে জানায় যে ঠিকানা পেতে চাও তবে জি সিন্ডোতে গিয়ে খোঁজ নাও, সেখানে গেলে সব জানতে পারবে। জি সিন্ডো মূলত একটি প্রতিষ্ঠান যেখানে জাপানিদের নিজস্ব মার্শাল আর্ট বা ক্যারাতে শেখানো হয়।
রিঙ্গো যখন এই অসাধারণ সামুরাইকে দেখে সে তার ভক্ত হয়ে যায়। সে নিজের কাজ সেখানেই ফেলে রেখে পিঠের ছোলা গুছিয়ে নেয় এবং সামুরাইয়ের পিছু পিছু চলতে শুরু করে। এখানে এই সামুরাইয়ের নাম জানা যায় মিজু। মিজু বুঝতে পারে যে রিঙ্গো তাকে অনুসরণ করছে। সে রিঙ্গোর গলায় তলোয়ার ঠেকিয়ে পরিষ্কার জানিয়ে দেয় যে তার সাথে আসা চলবে না, এবং মিজু সাপ জানিয়ে দেয় আমাকে অনেক দূর যেতে হবে আর আমার সাথে তোমার কোনো কাজ নেই। কিন্তু রিঙ্গো নাছোড়বান্দা, সে অনেক অনুরোধ করে বলে, দেখুন আমার হাত নেই, আপনার মতো একজন ওস্তাদ আমার দরকার। আজ পর্যন্ত ওই ব্যবসায়ের মুখ কেউ বন্ধ করতে পারেনি, কিন্তু আপনি সেটা করে দেখিয়েছেন। আমি আপনার থেকেই শিখতে চাই, দয়া করে আমাকে আপনার সাথে রাখুন। আমি আপনার মালপত্র বহন করব এবং অনেক সহজে কাজে আসব। কিন্তু মিজোর কোনো সঙ্গীর প্রয়োজন ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল নিজের প্রতিশোধ নেওয়া। এই প্রতিশোধের নৈপথ্য কী কারণ আছে তা আমরা গল্পের পরের অংশে জানতে পারবো। মিজু রিঙ্গোকে সাথে নেওয়া তো দূরেই থাক, উল্টো তাকে একটি গাছের সাথে বেঁধে রেখে দিয়ে বলে, এখন দেখাও তোমার কত শক্তি। এরপর মিজু এমন একটি বাড়িতে প্রবেশ করে যেখানে বসে সে প্রার্থনা করে, একটি ধূপকাঠি জ্বালায় এবং নিজের ওস্তাদের নাম স্মরণ করে। তার ওস্তাদের নাম ছিল তলোয়ার বাবা বা মাস্টার ইজি। মিজু মনে মনে বলে যে আপনি সবসময় আমার পাশে ছিলেন, সামনেও আমার সহায় হবে। আমি এখন সিন্ডো ডোজের দিকে যাচ্ছি। এই হেইজি সিন্ডোই হলো সেই ব্যক্তি যাকে মিজু হন্য হয়ে খুঁজছে, আর সিন্ডো ডোজ হলো সেই জায়গা যেখানে মার্শাল আর্ট শেখানো হয়। এরই মধ্যে দৃশ্যটি অতীতে ফ্ল্যাশব্যাক ফিরে যায়। সেখানে দেখা যায় ছোট্ট মিজু দৌড়াচ্ছে আর তার পেছনে একদল ছেলে তাড়া করছে। সব বাচ্চারা মিলে তাকে খুব হেনস্থা করত, কারণ তারা জানতো যে মিজু তাদের মতো সাধারণ একজন জাপানি শিশু নয়, সে সবার চেয়ে আলাদা। বরং সে তাকে খুব নোংরা ভাষায় বলে যে তোর মা তোকে ছেড়ে চলে গিয়েছিল আর এই কারণে তোর বাবা তাকে মেরে ফেলেছে, তোর বাবাও এখনকার মানুষ নয়। মিজু এইসব কথা শুনতে পায় না এবং তার চোখের ওপর যে মুখোশটা ছিল সেটাও নিচে পড়ে যায়। বাকি বাচ্চারাও প্রায় মিজুকে মারতে যাচ্ছিল এবং তাকে গালিগালাজ করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই উপর থেকে একটা গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড এসে মাটিতে পড়ে। সব বাচ্চারা সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মিজুও ভয় পেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর সেটা একটা শব্দ শুনতে পায়। সে দেখে এক ব্যক্তি এসে সেই পাথরটাকে তোলার বা বের করার চেষ্টা করছে। তখন মিজু সেই লোকটির কাছে যায়। পরে জানা যায় যে ওই লোকটি অন্ধ এবং মিজু তাকে সাহায্য করে সেই পাথরটি তার খুড়ার গাড়িতে তুলে দিতে। এরপর সে বৃদ্ধ লোকটি নিজের বাড়িতে পৌঁছে যায়। আমরা জানতে পারি যে সে একজন তলোয়ার নির্মাতা বা কামার। আকাশ থেকে যে উল্কাপিণ্ডটি পড়েছিল সেটি ছিল একেবারে ভিন্ন এক ধাতুর তৈরি। এই বৃদ্ধ লোকটিকে আমরা মাস্টার বলবো। তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ ছিলেন, কারণ তিনি বহু ধরনের ধাতু নিয়ে কাজ করছেন এবং অসংখ্য তলোয়ার বানিয়েছে। তিনি বলেন, এই ধাতু আমি এর আগে কখনো দেখিনি, আমি চাই এটা দিয়ে একটি তলোয়ার তৈরি করতে। এরপর তিনি মিজুকে বলেন যে সে এখন চলে যেতে পারে, কিন্তু মিজুর আসলে যাওয়ার মতো কোনো ঘর ছিল না। এই কারণে সে দরজাকে এমনভাবে আলতো করে বন্ধ করে দেয় যেন মনে হয় সে চলে গেছে, কিন্তু আসলে সে ভেতরেই লুকিয়ে থাকে। তবে মাস্টার খুব ভালো করেই বুঝতে পারে যে বাচ্চাটি কোথাও যায়নি এবং বাড়ির ভেতরেই আছে। পরের দিন সকালে মাস্টার ঘুম থেকে উঠে এমনভাবে কথা বলতে শুরু করেন যেন তিনি জানেন না মিজু ওখানেই আছে। তিনি বলেন, কেউ যদি আমাকে 1 কাপ গরম চা বানিয়ে দিত তবে বেশ ভালো লাগতো। কেউ যদি চিমটা দিয়ে ধাতুটা তৈরি করে রাখতো আর তার উপর জোরে জোরে হাতুড়ি দিয়ে আঘাত করত তবে কাজটা আরও সহজ হতো। অর্থাৎ তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে মিজুকে নিজের কাছে আশ্রয় দিতে রাজি আছেন। এরপর দৃশ্যটি আবার বর্তমানে ফিরে আসে। মিজু ততক্ষণে সিন্ডোডোজের দিকে রওনা হয়েছে, কিন্তু ভেতরে প্রবেশ করার জন্য বিশেষ পাসের প্রয়োজন ছিল। হয় ভ্রমণকারী হিসেবে পাস দেখাতে হবে, নয়তো স্থানীয় নাগরিকের প্রমাণ দিতে হবে। যেহেতু মিজুর কাছে এর কোনোটিই ছিল না, তাই সে ঘুষের সাহায্য নেয়। সে পাহারাদারকে সোনার মুদ্রা দেয় এবং অনায়াসে ভেতরে ঢুকে পড়ে। শহরের ভেতরে ছিল লোকে লোকারণ্য। খোড়াই শাওয়ার 3টি ছেলেকে দেখে মিজু জিজ্ঞেস করে যে সিন্ডোডোজে যাওয়ার রাস্তা কোনটি। এই শুনে ছেলে 3টি তাকে নিয়ে খুব ঠাট্টা তামাশা শুরু করে। তারা বলে, তোর মতো লোকের সিন্ডোডোজে যাওয়ার মতো যোগ্যতা আছে নাকি? সামনে গিয়ে সোজা রাস্তা ধর, আর পারলে আমাদের অনুসরণ কর, আমরা ওখানে যাচ্ছি। মিজু তখন যে এলাকায় দিয়ে যাচ্ছিল সেটি ছিল একটি রেড লাইট এরিয়া বা নিষিদ্ধ পল্লী আমরা বলতে পারি। সেখানকার মেয়েরা তাকে ঘিরে ধরে বিরক্ত করতে থাকে এবং তাদের সাথে যাওয়ার জন্য জোরাজোরি করে। ঠিক সেই মুহূর্তেই মিজু সেখানে রিঙ্গোকেও দেখতে পায়। সে বুঝতে পারে যে রিঙ্গো কিছুতেই তার পিছু ছাড়বে না, তাই মিজু তাকে সেখান থেকে মেয়েদের ফিরে ফাঁসিয়ে দিয়ে মিজু চপ্পট দেয়। সেখান দিয়ে যাওয়ার সময় মিজু শহরের রাজকুমারীকে দেখতে পায়। এই রাজকুমারীর নাম একেমি। এরপর দৃশ্যটি একেমির উপরেই চলে যায় এবং
আমাদের তার জীবনের গল্প দেখা নয়। একেমের একজন অভিভাবক বা শিক্ষক তুল্য মানুষ আছেন, যিনি তাকে ছোটবেলা থেকে আগলে রেখেছেন। তার নাম সেকি। সেকি একেমিকে বোঝান যে তার বাবার উপর রাগ না করে বরং শান্তভাবে কথা বলা উচিত এবং সবকিছু বুঝিয়ে বলা দরকার। একেমি তার বাবার কাছে যায়, যিনি ছিলেন এই শহরের অধিপতি এবং অত্যন্ত প্রভাবশালী ও ধনী একজন মানুষ। তার বাবা তাকে জানান যে তিনি একেমির বিয়ের জন্য একজন পাত্র পছন্দ করেছে এবং তাকেই বিয়ে করতে হবে, কিন্তু একেমি সরাসরি মানা করে দেয়। সে বলে যে সে এমন কোনো বৃদ্ধ বা খিটখিটে মানুষকে বিয়ে করতে চায় না যাকে সে পছন্দ করে না এবং যার মেয়েদের প্রতি কোনো সম্মান নেই। একেমি বলে, আপনি যে পাত্রটি পছন্দ করেছেন তার আগে থেকেই অনেক স্ত্রী আছে এবং সে নারীদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি আপনার মেয়ে, আমি কখনো বাইরের জগৎ দেখিনি। আপনি আমার সাথে এমনটা কি করতে পারেন? সেখানে দেখা যাচ্ছিল যে রাজার একটি ছোট্ট ছেলে আছে যে মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। রাজা তার ছেলেকে কিছুই বলতেন না, কিন্তু নিজের মেয়েকে কেবল একটি পণ্যের মতো মনে করতেন, যাকে বিক্রি করে কোনো ভালো সুযোগ বা সম্পর্ক হাতানো যায়। তিনি চেয়েছিলেন কোনো মতে একটি ভালো প্রস্তাব পেলেই মেয়েকে বিদায় করে দিতে। কিন্তু একেমি তখন বুদ্ধিমত্তার সাথে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে সে এখনও অবুঝ এবং সে ঠিক তার বাবার মতোই একজন জীবনসঙ্গী চায়, কারণ সে তার বাবার থেকে দূরে থাকতে পারবে না। সে আরও বলে যে যদি সে এমন কোনো পরিশ্রমী যুবককে পায় যে অনেক কষ্ট করে নিজের জায়গায় তৈরি করেছে, তবে এমন কারো সাথে থাকতে পছন্দ করবে। মুটের ওপর সে তার বাবাকে নিজের কথায় ভুলিয়ে ফেলেছিল। তখনই রাজা জানান যে হ্যাঁ, আজই সেকি আমাকে একটি প্রস্তাবের কথা বলেছে, এমন একজন যে কিনা 24টি যুদ্ধে লড়েছে। সে একজন অত্যন্ত দক্ষ সামুরাই, যদিও সে কোনো বড় পরিবার থেকে আসেনি, বরং একটি জেলে পরিবারের ছেলে। কিন্তু তাতে কোনো সমস্যা নেই, আমরা তাদের রাজপ্রাসাদে জায়গা করে দেব, আর সেই সাথে তুমিও এখানেই থাকতে পারবে। টাইগান একেমির জন্য কেবল একটি ক্যান্ডি সাধ্যমতো কিনতে পেরেছিল। অপরদিকে একেমি টাইগানকে তার চুলে লাগানো একটি সোনার ক্লিপ উপহার দেয়। টাইগান অত্যন্ত খুশি ছিল যে শেষ পর্যন্ত একেমির বাবা অর্থাৎ রাজা তাদের বিয়ের ব্যাপারে রাজি হয়েছে। এরপর দৃশ্যটি আবার মিজোর উপর ফিরে আসে। সে তখন সিন্ডোডুজে পৌঁছাতে যায় এবং ভেতরে প্রবেশের অনুমতি চায়, কিন্তু তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। তখন মিজো বলে, আমাকে এখানকার মাস্টারের সাথে দেখা করতে হবে, আমার খুব জরুরি কাজ আছে। আমি একটি বার্তা নিয়ে এসেছি যা কেবল তাকেই দেওয়া যাবে। কিন্তু তারা সাফ মানা করে দেয় এবং বলে যে কোনো বার্তা থাকলে এখানে দিতে হবে। মিজো নিজের দাবিতে অনড় থাকে, ফলে শেষ পর্যন্ত দরজা খুলে দেওয়া হয়। ভেতরে দেখা যায় প্রচুর ছাত্র বসে আছে এবং সেখানে সবাই আলাদা আলাদাভাবে অনুশীলন করছিল। সেখানে এসে মিজো একজন মাস্টারের সাথে দেখা করে। সেই মাস্টার বলেন, বলো তোমার কি বার্তা আছে, আমাকে দাও, আমি গিয়ে হেইজি সিন্ডোকে সব জানিয়ে দেব। আজ পর্যন্ত তার সাথে সরাসরি কেউ দেখা করতে পারেনি। উত্তরে মিজো বলে, আমি যদি কথা বলি তবে সরাসরি তার সাথেই বলবো, আপনার সাথে নয়। মাস্টারের মেজাজ বিগড়ে যায়। তিনি বলেন, তুমি শুধু এই কথা বলার জন্য ভেতরে এসেছো, তোমার সাহস তো কম না। এখান থেকে বিদায় হও, হেইজি সিন্ডো কারোর সাথে দেখা করেন না। মিজোকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছিল। ঠিক তখনই সে বলে ওঠে, আপনারা কি আপনাদের এখানকার রীতি ভুলে গেছেন? আপনাদের নিয়ম অনুযায়ী কোনো ক্ষুধার্ত ব্যক্তি এলে তাকে খাবার খাইয়ে বিদায় করা যায় না। আমার খুব খিদে পেয়েছি। এই কথা শোনার পর নিয়ম মেনে মিজোকে একটি খড়ের ভেতর বসিয়ে দেওয়া হয় এবং তাকে অত্যন্ত সাধারণ কিছু ভাত খেতে দেওয়া হয়। সেখানে বসে মিজোর একটি পুরনো স্মৃতি মনে পড়ে যায়। একবার তার মাস্টারের কাছে একটি ব্যক্তি এসেছিল তলোয়ার বানাতে এবং সে জেদ ধরেছিল যে শুধুমাত্র মাস্টারের হাত থেকেই সে তলোয়ার নেবে। এরপর থেকে মিজোর আসল প্রশিক্ষণ শুরু হয়। মাস্টার যখনই কোনো তলোয়ার তৈরি করতেন, তিনি মিজোকে তার সূক্ষ্ম বিষয়গুলো শেখাতেন। তিনি বলতেন তলোয়ার হলো একজন সামুরাইয়ের আত্মা। মাস্টার তাকে শিখেছিলেন তলোয়ারের কোন অংশ মোটা রাখতে হয় আর কোন অংশ পাতলা, কিভাবে একে ধারালো করতে হয় এবং ধাতুর উপর কতবার আঘাত করতে হয়। মিজো সেখান থেকে তলোয়ার তৈরির সব কৌশল আয়ত্ত করতে থাকে। একদিন সে নিজে একটি ছোট্ট ছুরি তৈরি করে ফেলে, যেখানে দেখা যায় মাস্টার সেটি দেখে বলেন যে তোমার বয়স অনুযায়ী তুমি জিনিসটি বেশ ভালোই বানিয়েছো, কিন্তু যতক্ষণ না তুমি এমন 100টি ছুরি বানাচ্ছ ততক্ষণ তুমি একটি তলোয়ার বানানোর যোগ্য হয়ে উঠবে না। মনে রাখবে, যখনই কোনো মাস্টার তলোয়ার বানান তার উপর তিনি নিজের একটি বিশেষ চিহ্ন অবশ্যই বসান। এরপর মিজো কঠোর পরিশ্রম করে 100টি ছুরি তৈরি করে এবং প্রত্যেকটির ওপর নিজের চিহ্ন খোদাই করে। মাস্টার সবসময় চেয়েছিলেন সেই আকাশ থেকে পড়া উজ্জ্বল ধাতুটি ভেঙে একটি তলোয়ার তৈরি করতে,
কিন্তু তিনি কখনোই সেই ধাতুটিকে ভাঙতে পারেনি। তিনি মিজুকে বলতেন, দেখিস একদিন আমি এটা দিয়ে তলোয়ার ঠিকই বানিয়ে ফেলবো। একদিন রাতে মাস্টার দেখে ফেলেন যে মিজু অন্ধকারে তলোয়ার চালান অনুশীলন করছে। তিনি মিজুকে বলেন, তুমি কি এখন রাত বিরাতে তলোয়ার চুরিও করতে শিখে গেলে? মিজু তখন উত্তর দেয়, আমিও তলোয়ার চালানো শিখতে চাই। সামুরাই হতে হবে, আমাকে একটা প্রতিশোধ নিতেই হবে। আপনি জানেন না আমি আসলে কে, কারণ আপনি তো চোখে দেখতে পান না। আপনি আমার ভেতরের মন্দের দিকটা বা আমার ক্ষতগুলো কখনো দেখতে পাননি। উত্তরে মাস্টার বলেন, আমি তোমাকে দেখতে পাইনি তার মানে কি? তুমি দেখতে কেমন তাতে আমার কিছু যায় আসে না। তুমি মানুষ হিসেবে কেমন সেটাই আসল কথা। পরের বার থেকে তলোয়ার চুরি করো না। আর তুমি চাইলে রাতে অনুশীলন করতে পারো, তবে মনে রেখো প্রতিশোধ নিতে হলে তোমাকে অনেক অনেক বেশি শক্তিশালী হতে হবে। এরপর মিজুর অতীতের গল্পের মাধ্যমে জানা যায় যে যখন জাপানের সমস্ত দরজা বিদেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, আইসোলেশন পিরিয়ড, তখন 4 জন ফিরিঙ্গি বিদেশি জাপানেই থেকে গিয়েছিল। তারা এতটাই শক্তিশালী আর প্রভাবশালী ছিল যে কোনো সাধারণ মানুষ তাদের গায়ে হাত দেওয়ার সাহসও পেত না। সেই ব্যবসায়ীরা জাপানিজদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। তাদেরই একজন মিজুর মাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তার ফলে মিজুর জন্ম হয়। কিন্তু সেই লোকটি মিজুর মায়ের প্রতি বিন্দুমাত্র মায়া দেখায়নি বা কোনো দায়িত্ব নেয়নি। মিজু মূলত এই অন্যায়ের প্রতিশোধ নিতে চায় এবং ওই 4 জন ফিরিঙ্গিকেই নিজের হাতে মারতে চায়। এরপর আমরা দেখি যে লোকটি মাস্টারের কাছে তলোয়ার বানাতে এসেছিল, সে তার নতুন তলোয়ার ধার পরীক্ষা করছে। ঠিক তখনই দৃশ্যটি আবার বর্তমানে ফিরে আসে। মিজু যাওয়ার আগে মাস্টারকে ডোজের শিক্ষককে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, বলে, আমি যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই। আপনার এই সিন্ডো ডোজের ছাত্রদের অত্যন্ত ঠিকঠাক লড়াই করা শেখান। এদের মধ্যে একজনও ঠিকমতো তলোয়ার চালাতে জানে না। আর আমাকে হেইজি সিন্ডো সম্পর্কে জানতেই হবে। হেইজি সিন্ডো আসলে কোথায় আছে তা জানার জন্য মিজু ছেদ ধরে বসে। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত ছাত্ররা ক্ষিপ্ত হয়ে মিজুর উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মিজু তাদের সবার চেয়ে বহুগুণ শক্তিশালী ছিল। তার হাতে ছিল স্রেফ একটি কাঠের তলোয়ার, কিন্তু সেই সাধারণ কাঠের টুকরো দিয়েই সে একের পর এক ছাত্রকে কুপকাত করতে থাকে। এমনকি ওখানকার মাস্টারেরও মুখে সে রক্ত তুলে দেয়। টাইগান আসলে এই ডোজেরই সেরা ছাত্র ছিল। পরিস্থিতি বেগতিক দেখে টাইগানকে ডেকে পাঠানো হয়। সে মিজুর সামনে এসে দাঁড়ায় এবং দম্ভরের সাথে বলে, তুমি কে আর এখানে এসে কেন সবাইকে বিরক্ত করছো? মিজু টাইগানকে দেখা মাত্রই চিনে ফেল যে সে কে, কিন্তু টাইগান তখনও বিন্দু বিসর্গ টের পায়নি যে এই সামুরাইটি আসলে কে। যখন টাইগানকে জানানো হয় যে এই আগন্তুক হেইজি সিন্ডোর খোঁজে করছে, তখন টাইগান উপহাসের স্বরে বলে, ও আচ্ছা এই ব্যাপার, তাহলে আসো। টাইগান হুঙ্কার দিয়ে বলে, আয় আমার সাথে ল। এরপর মিজু তার টাইগানের মধ্যে একটি বিধ্বংসী লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনেই ডোজের বাইরে চলে আসে। শুরুতে টাইগান মিজুর শরীরে 2টি আঘাত করতে সক্ষম হয় এবং রক্ত ছড়িয়ে দেয়, কিন্তু এরপরই মিজু তার আসল রণমূর্তি ধারণ করে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সে টাইগানকে ধুলোয় মিশিয়ে দেয়। ঠিক তখন একটি ফ্ল্যাশব্যাক পরিষ্কার হয়ে যায় যে এই টাইগান হলো সেই ছেলে যে ছোটবেলায় মিজুকে সবচেয়ে বেশি হেনস্থা করত। টাইগান তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুই কি তাহলে সেই? মিজু অবজ্ঞার সাথে উত্তর দেয়, কিন্তু তুই তো দেখছি এখনও লড়াই করা শিখলি না। মিজু টাইগানকে এতটাই শোচনীয়ভাবে পরাজিত করে যে ডোজের মাস্টার নিজেও আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে একজন সাধারণ আগন্তুক কিভাবে তার সেরা ছাত্রসহ এতজনকে একা হারিয়ে দিল। মিজু যখন তার প্রশ্নের উত্তর পায় না এবং টাইগান তাকে আবারও সেই পুরনো কদর্য ভাষায় জারজ বলে গালি দেয়, তখন মিজুর ধৈর্যচ্যুতি ঘটে। সে তার তলোয়ার বের করে অত্যন্ত ক্ষিপ্ত অবস্থার সাথে টাইগানের মাথার চুল কেটে দেয়। জাপানি সামুরাইদের কাছে তাদের চুলই ছিল তাদের সবচেয়ে বড় সম্মান আর অভিজাত্যের প্রতীক। সিন্ডোডোজের সমস্ত ছাত্রদের সামনে এভাবে চুল কেটে যাওয়ায় টাইগান চরম অপমানিত বোধ করে এবং প্রচণ্ড রেগে ফেটে পড়ে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে মাস্টার আর কিছুই করা ছিল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি তার ভাই হেইজি সিন্ডোর গোপন আস্তানা এবং তার সম্পর্কে সমস্ত তথ্য মিজুকে দিতে বাধ্য হন। মিজু তার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দৃশ্যটি আবার একেমির উপর ফিরে আসে। সে মনে মনে খুব খুশি ছিল, কারণ একেমি মনে মনে ভাবছিল যে তার বাবা যেহেতু টাইগানের সাথে বিয়ের ব্যাপার রাজি হয়ে গেছেন, তাই এখন সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ওইদিকে টাইগান যখন বিধ্বস্ত অবস্থায় বসেছিলেন, তার মাথার চুল কেটে দেওয়ায় সে অপমানে এবং প্রচণ্ড রাগে জ্বলছিল। এরপর দৃশ্যটি হেইজি সিন্ডোর ওপর গিয়ে পড়ে। সিন্ডোর ডোজের মাস্টার হেইজি সিন্ডোর ভাই
এসে তাকে খুব খুলে বলেন। তিনি জানান যে আজ এক অদ্ভুত সামুরাই এসেছিল যে অত্যন্ত নির্মমভাবে লড়াই করছে। সে শুধু ছাত্রদেরই হারিয়ে ক্লান্ত হয়নি, বরং একজনকে প্রায় মেরেই ফেলছিল। আর সেই পরিস্থিতির চাপে পড়েই তিনি হেইজি হিন্ডোর গোপন ঠিকানা তাকে বলে দিতে বাধ্য হয়েছে। ঠিক সেই মুহূর্তে সেখানে সেই ব্যবসায়ীও এসে পৌঁছায়, যার আঙ্গুলগুলো আজ সকালে মিজু কেটে দিয়েছিল। সে আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে, সে কোনো মানুষ নয়, সে একটা জলজ্যান্ত রাক্ষস। আমার মনে হয় না আমরা তাকে খুব বেশি দিন আটকে রাখতে পারবো বা তার থেকে লুকিয়ে থাকতে পারবো। ঠিক তখনই ডোজো মাস্টার তাকে পরামর্শ দেন, আপনারা সেই 4 জন দুর্ধর্ষ যোদ্ধা বা খুনিদের কেন পাঠাচ্ছেন না? তাদের বেশি করে অর্থ দিন, তারা এই সামুরাইকে 1 মিনিটে শেষ করে দেবে। হেইজি শিন্ডো রাজি হয় এবং মিজুকে চিরস্তরে সরিয়ে দেওয়ার জন্য তার 4 জন সবচেয়ে ভয়ঙ্কর ও নৃশংস যোদ্ধাকে পাঠিয়ে দেয়। এরপর দৃশ্যটি আবার অতীতে ফিরে যায়। এটি ছিল সেই দিন যখন মিজু তার মাস্টারকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল। যাওয়ার আগে মিজু চেয়েছিল তার মাস্টারকে নিজের জীবনের সব সত্য বলে যেতে। সে হয়তো কে বা তার পরিচয় কী তা পরিষ্কার করতে চেয়েছিল, কিন্তু অভিজ্ঞ মাস্টার তাকে থামিয়ে দিয়ে বলেন, যেদিন প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল সেদিনেও তুমি একটা আস্ত বোকা ছিলে, আর আজ যাওয়ার দিনও তুমি ঠিক ততটাই বোকা রয়ে গেলে। তিনি আরও বলেন, তোমার অতীত বা সত্য কী তা দিয়ে আমার কোনো কাজ নেই, ওইসব জেনে আমার কোনো লাভ হবে না। শুধু মনে রেখো, বাইরের জগৎটা খুব কঠিন, তাই নিজের খেয়াল রেখো। মাস্টার তাকে আশীর্বাদ দিয়ে বলেন, নিজের প্রতিশোধ পূর্ণ করো, আর যদি তলোয়ারের প্রয়োজন হয় তবে আমার থেকে নিয়ে যাও। কিন্তু মিজু বিনম্রভাবে উত্তর দেয়, না মাস্টার, আমার তলোয়ারের প্রয়োজন নেই, আমি ইতিমধ্যেই নিজের তলোয়ার বানিয়েছি। আসলে মাস্টারের সাথে থেকে থেকে নিজের তলোয়ার তৈরি করে এতটাই নিপুণ হয়ে পড়েছিল যে আকাশ থেকে পড়া সেই দুর্লভ ধাতুটি যা মাস্টার কোনোদিন ভাঙতে পারেননি, সেটি দিয়ে মিজু নিজেই একটি তলোয়ার তৈরি করে ফেলেছিল। মিজুর তলোয়ারের সেই বিশেষ ঝংকার শুনে অন্ধ মাস্টার বুঝে যান যে মিজু সত্যি এক অসামান্য সামুরাই হতে চলেছে। এরপরের দৃশ্যে দেখা যায় যে হেইজি শিন্ডোর পাঠানো সেই 4 ভয়ঙ্কর খুনি যোদ্ধা মিজুকে খুঁজতে বেরিয়ে পড়েছে। অন্যদিকে টাইগানের সাথে লড়াইয়ে মিজুর শরীরে অনেকগুলো ক্ষত তৈরি হয়েছিল। সেই জ্বালা কমাতে মিজু একটি কনকনে ঠান্ডা পানির ঝর্ণার নিচে গিয়ে বসে। হঠাৎ সে পেছনে কারো পায়ের শব্দ শুনতে পায়। মিজু ভাবছিল হয়তো শত্রুরা চলে এসেছে, তাই সে বিদ্যুৎ বেগে তলোয়ার বের করে ফেলে, কিন্তু দেখা যায় যে সেখানে কেউ নেই, বরং নাছরবান্দা রিঙ্গো দাঁড়িয়ে আছে। তলোয়ার বের করার মুহূর্তেই আমরা সেই চমকে দেওয়া সত্যটি জানতে পারি, মিজু আসলে কোনো ছেলে নয়, সে একজন মেয়ে। নিজের পরিচয় লুকিয়ে সে এতদিন সামুরাই হওয়ার কঠিন সাধনা করে গেছে। এই বিশাল এক রহস্য আর উত্তেজনার মাধ্যমেই ব্লু আই সামুরাইয়ের প্রথম এপিসোড শেষ হয়। বন্ধুরা, যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে পরের এপিসোডের জন্য মন্তব্য করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।